অঙ্কন এই ব্যথাটা বুঝতে গেলে আপনাকে অনেকটা এইভাবে বুঝতে হবে অঙ্কন। ধরুন 240 নয়, আপনারা এবারে লোকসভা নির্বাচনে 340টা আসন পেয়েছেন ধরে নিন কিছুক্ষণের জন্য। কিছুদিন বাদে এমন প্রশ্ন উঠল, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে গিয়ে স্বীকার করতে বাধ্য হলো এবারে নির্বাচন পদ্ধতিটা পুরোপুরি স্বচ্ছ হয়নি। 340 নয়, আপনারা আদতে হয়তো 240 বা 260 পেয়ে থাকতে পারেন, কিন্তু কিছুতেই 272টা আসন আপনারা পাননি। আপনাদের আবার ভোটে দাঁড়াতে হবে, আপনাদের জেতা প্রার্থীদের আবার ভোট নিতে হবে। আমার মনে হয় একমাত্র এমন একটা পরিস্থিতি হলেই বোধহয় দেশের নেতারা দলমত নির্বিশেষে বুঝতে পারবেন একজন পরীক্ষার্থীর মনের কষ্টটা কোথায়। অঙ্কন, আপনি বুঝতে পারছেন? রাজনীতির যে আপনি একটা অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা দিলেন, আমি নিজেও একজন এখনও ছাত্র, এই ভারতীয় শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত। আমিও নিজে নেট কোয়ালিফাই করেছি এবং এদের জায়গাটা, দিব্যশঙ্করদের জায়গাটাতে নিজেকে বসাতে আমি খুব স্বচ্ছন্দে পারছি। যদি আমাকে আজকে হঠাৎ করে বলা হয় যে আমি নেট কোয়ালিফাইড হওয়ার পর আমার সেই বছরের পরীক্ষাটা বাতিল হয়েছে, তাহলে আমাকে আবার যদি আজকে পরীক্ষায় বসতে হয়, সেই যে একটি মনস্তাত্ত্বিক চাপ, সেই যে একটা মানসিক অবস্থান, সেটা কোন পর্যায়ে পৌঁছতে পারে সেটা আমি ছাত্র হিসেবে বুঝতে পারছি। এবং এর কোনো এই যে ঘটনাটা ঘটেছে, নিটের মতো বা ইউজিসি নেটের মতো পরীক্ষায় এই ধরনের গাফিলতি, এই ধরনের ত্রুটি, এই ধরনের দুর্নীতি যাই বলুন না কেন, সেটাকে কোনো মতেই রাজনীতির রং ভুলে বলুন বা ভারতীয় জনতা পার্টির একজন ছোট্ট রাজনৈতিক কর্মী হিসেবে বলুন, আমি অন্তত এটা মেনে নিতে পারছি না। এখন এটা যেটা বুঝতে হবে যে একটা পুরো সিস্টেমটাকে আপনাকে, এই যে ধরুন আপনি বলছেন এনটিএকে যখন আপনি এখানে পুরোপুরি স্বাধীনতা দিচ্ছেন, তখন আপনাকেও কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এনটিএর কন্ট্রোলিং অথরিটির জায়গাতে বসে এই দায়িত্বজ্ঞান সহকারে এই পুরো বিষয়টা মনিটরিং করতে হবে যে কেন অন্যান্য জায়গা থেকে একটার পর একটা প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটে যাচ্ছে। আমি কৃতজ্ঞ আমার ভারত সরকারের কাছে, আমার দলের কাছে, কারণ একমাত্র রুলিং ডিসপেন্সেন্সি হিসেবে ভারত সরকার নরেন্দ্র মোদীর শাসনকালে প্রশ্ন ফাঁস এবং সবথেকে বড় কথা যে শব্দটা ব্যবহার করা হয়েছিল এই 2024-এ আইন আনার সময়, এক্সাম মাফিয়া, যেটা সারা ভারতবর্ষব্যাপী একটা চক্র চলছে, এক্সাম মাফিয়াদের বিরুদ্ধে কঠোর আইন আনার যে সদিচ্ছা আমার সরকার, নরেন্দ্র মোদীর সরকার দেখিয়েছে, আমি বিগত দিনে কোথাও দেখতে পাইনি। কিন্তু এটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে ডার্ক নেট ব্যবহার করে একাধিক জায়গা থেকে বিভিন্ন প্রশ্নপত্র, আজকে আপনি এই শুধুমাত্র আপনি নিট নেট বলছেন, আজকে বিভিন্ন রাজ্যে রাজ্যে আপনি বলুন তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। সেই নিয়ে শাসক দলের রং ভুলে সদিচ্ছা দেখাতে হবে, যে সদিচ্ছার বিভিন্ন রাজ্য। কিন্তু আমার একটা খুব সোজাসুজি প্রশ্ন। হ্যাঁ বলুন। সেই প্রশ্নটা হচ্ছে সতীদাহ প্রথা এদেশে অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ব্রিটিশরা দেশে থাকতে বন্ধ হয়ে গেছিল। তারপরে 80-র দশকে, গত শতকে আমরা যে রূপ কানোয়ারকে সতী হতে দেখেছি, তাকে আপনি কি বলবেন? আইন তো ছিল। এখানে সবসময় যে প্রশ্নটা সব থেকে বড় হয়ে দাঁড়ায়, যারা 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 শাসন করছেন, সতীদাহ বন্ধ করার আইন তো ছিল, কিন্তু তাও তো সতী হতে হয়েছে রূপ কানোয়ারকে। বড় হয়ে দাঁড়ায় এই প্রশ্নটা, যিনি শাসন করছেন তার ভিজিলেন্স। এনটিএ আছে, অবশ্যই আছে। আমাদের পশ্চিমবঙ্গে একসময় জেকসাপ ছিল, শতরূপরা যখন পড়াশোনা করেছেন তখন তো ছিল নিশ্চিতভাবে, তখন আলাদা করে জয়েন্ট এক্সামিনেশন হতো রাজ্যগুলোতে, ইঞ্জিনিয়ারিং ডাক্তারের জন্য একসাথেই হতো। প্রশ্ন হচ্ছে কাউকে একটা দিয়ে দিলাম, সে গোটা ব্যবস্থাটা দেখভাল করছে, কি ভগবানের হাতে ছেড়ে দিলাম? না, আমি তো এটাই বললাম। ধর্মেন্দ্র প্রধানের দায় স্বীকারে কি গোটা বিষয়টা শেষ হয়ে যায়? না, দায় স্বীকারের থেকেও বড় কথা, যে 3 মাসের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, তখন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু ছিল, তখন প্রত্যক্ষ নজরদারি মন্ত্রিসভার কিংবা সংশ্লিষ্ট মন্ত্রীর সংশ্লিষ্ট দফতরের ওপর ছিল না। আমরা এটাকে অজুহাত হিসেবে দেখছি না, আমরা অজুহাত দিতেই পারতাম, এই অজুহাত আমরা তবুও এই দায়ভারটা গ্রহণ করছি। কিন্তু আমার কথা হচ্ছে, আমার সরকার, আমার শাসক দল যে সদিচ্ছাটা দেখাচ্ছে, যে দায়টা গ্রহণ করছে, সেই দায় গ্রহণটা সব দলকে, সব সরকারকে করতে হবে। বুঝলাম, কিন্তু আপাতত আমি অঙ্কন, ঠিক যেভাবে এখানে যখন এসএসসি দুর্নীতি নিয়ে, শিক্ষা দুর্নীতি নিয়ে কথা বলেছি, তখন যেরকম আমি ব্যাপমের কথা উঠেছে, আমি আপত্তি করিনি, কিন্তু আমি বারবার বলেছি যারা কথা বলতে আসছেন তারা পশ্চিমবঙ্গের সমস্যাটার কথা আগে বলুন। এখন গোটা দেশের সমস্যা, নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের চাকরি চুরিকেও তো সমর্থন করছি না, আমরা সব থেকে বেশি তো এখানে শো করেছি সেটা নিয়ে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি এই কথাটাকে কিছুতে অস্বীকার করতে পারি না যে আমাদের প্রাণের ভার যাত্রার হাতে তুলে দেওয়া যায় না, টাকার বিনিময়ে বিক্রি করা যায় না। শতরূপ
কোনো অবস্থাতেই কি আপনার মনে হয় এই দিব্যশঙ্কর ভট্টাচার্য নিট পরীক্ষার্থী, আমার সঙ্গে সজল বিশ্বাস আরও এক চিকিৎসক জয়েন করেছেন। সজলবাবু, আপনাকেও স্বাগত। আমি আসছি আপনার কাছে। দিব্যশঙ্কর, আমি আপনার কাছে আসছি। আপনি একজন পরীক্ষার্থী, আপনার মাধ্যমে বোঝার চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদের মনে কি চলছে, আপনারা কি ভাবছেন? আমাদের মাইন্ডসেট এখন খুবই মানে কি বলবো শকড যে এত বছর নিট মানে অ্যাকচুয়ালি মেডিকেল এন্ট্রান্স এক্সাম হয়ে আসছে। এটা ফার্স্ট টাইম যে 67 জন 720 আউট অফ 720 পেয়েছে। মানে 720 পেয়েও যে কেউ এইমস দিল্লি পাচ্ছে না, দিস থিং ইজ ভেরি শকিং। তো আমরা আমাদের নিট পরীক্ষার্থীদের এখন অবশ্যই চাপে আছি যে আবার রিনিট হবে নাকি, হলে কবে হবে, কতদিনে নোটিশে হবে। আর রিনিট অ্যাকচুয়ালি আমরা যখন কোনো এরকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করি তখন আমাদের রিফ্লেক্স প্র্যাকটিস একটা টাইম একদম পিকে থাকে যখন এক্সামটা হবে। ঠিক। তারপর যখন শোনা যায় যে ক্যান্সেল হয়ে আবার হবে, তো সেই জিনিসটা আনাটা খুবই টাফ ব্যাপার হয়ে যায়। তো ঠিক। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের টেনশন তো হচ্ছে। আসবো দিব্যশঙ্কর ভট্টাচার্য নিট পরীক্ষার্থী, আমার সঙ্গে সজল বিশ্বাস আরও এক চিকিৎসক জয়েন করেছেন। সজলবাবু, আপনাকেও স্বাগত। আমি আসছি আপনার কাছে। দিব্যশঙ্কর, আমি আপনার কাছে আসছি। আপনি একজন পরীক্ষার্থী, আপনার মাধ্যমে বোঝার চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদের মনে কি চলছে, আপনারা কি ভাবছেন? আমাদের মাইন্ডসেট এখন খুবই মানে কি বলবো শকড যে এত বছর নিট মানে অ্যাকচুয়ালি মেডিকেল এন্ট্রান্স এক্সাম হয়ে আসছে। এটা ফার্স্ট টাইম যে 67 জন 720 আউট অফ 720 পেয়েছে। মানে 720 পেয়েও যে কেউ এইমস দিল্লি পাচ্ছে না, দিস থিং ইজ ভেরি শকিং। তো আমরা আমাদের নিট পরীক্ষার্থীদের এখন অবশ্যই চাপে আছি যে আবার রিনিট হবে নাকি, হলে কবে হবে, কতদিনে নোটিশে হবে। আর রিনিট অ্যাকচুয়ালি আমরা যখন কোনো এরকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করি তখন আমাদের রিফ্লেক্স প্র্যাকটিস একটা টাইম একদম পিকে থাকে যখন এক্সামটা হবে। ঠিক। তারপর যখন শোনা যায় যে ক্যান্সেল হয়ে আবার হবে, তো সেই জিনিসটা আনাটা খুবই টাফ ব্যাপার হয়ে যায়। তো ঠিক। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের টেনশন তো হচ্ছে। সেইভাবে মনকে আবার প্রিপেয়ার করা। আমি অঙ্কনকে বলবো, অঙ্কন এই ব্যথাটা বুঝতে গেলে আপনাকে অনেকটা এইভাবে বুঝতে হবে। অঙ্কন, ধরুন 240 নয়, আপনারা এবারে লোকসভা নির্বাচনে 340টা আসন পেয়েছে, ধরে নিন কিছুক্ষণের জন্য। কিছুদিন বাদে এমন প্রশ্ন উঠল, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে গিয়ে স্বীকার করতে বাধ্য হলো এবারে নির্বাচন পদ্ধতিটা পুরোপুরি স্বচ্ছ হয়নি। 340 নয়, আপনারা আদতে হয়তো 240 বা 260 পেয়ে থাকতে পারেন, কিন্তু কিছুতেই 272টা আসন আপনারা পাননি। আপনাদের আবার ভোটে দাঁড়াতে হবে, আপনাদের জেতা প্রার্থীদের আবার ভোট নিতে হবে। আমার মনে হয় একমাত্র এমন একটা পরিস্থিতি হলেই বোধহয় দেশের নেতারা দলমত নির্বিশেষে বুঝতে পারবেন একজন পরীক্ষার্থীর মনের কষ্টটা কোথায়। অঙ্কন, আপনি বুঝতে পারছেন? রাজনীতির যে আপনি একটা অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা দিলেন, আমি নিজেও একজন এখনও ছাত্র, এই ভারতীয় শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত। আমিও নিজে নেট কোয়ালিফাই করেছি এবং এদের জায়গাটা, দিব্যশঙ্করদের জায়গাটাতে নিজেকে বসাতে আমি খুব মানে স্বচ্ছন্দে পারছি। যদি আমাকে আজকে হঠাৎ করে বলা হয় যে আমি নেট কোয়ালিফাইড হওয়ার পর আমার সেই বছরের পরীক্ষাটা বাতিল হয়েছে, তাহলে আমাকে আবার যদি আজকে পরীক্ষায় বসতে হয়, সেই যে একটি মনস্তাত্ত্বিক চাপ, সেই যে একটা মানে মানসিক অবস্থান, সেটা কোন পর্যায়ে পৌঁছতে পারে সেটা আমি ছাত্র হিসেবে বুঝতে পারছি। এবং এর কোনো মানে এই যে ঘটনাটা ঘটেছে, মানে নিটের মতো বা ইউজিসি নেটের মতো পরীক্ষায় এই ধরনের গাফিলতি, এই ধরনের মানে ত্রুটি, এই ধরনের দুর্নীতি যাই বলুন না কেন, সেটাকে কোনো মতেই মানে রাজনীতির রং ভুলে বলুন বা ভারতীয় জনতা পার্টির একজন ছোট্ট রাজনৈতিক কর্মী হিসেবে বলুন, আমি অন্তত এটা মেনে নিতে পারছি না। এখন এটা যেটা বুঝতে হবে যে একটা পুরো সিস্টেমটাকে আপনাকে এই যে ধরুন আপনি বলছেন এনটিএকে যখন আপনি এখানে পুরোপুরি স্বাধীনতা দিচ্ছেন, তখন আপনাকেও কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এনটিএর কন্ট্রোলিং অথরিটির জায়গাতে বসে এই দায়িত্বজ্ঞান সহকারে এই পুরো বিষয়টা মনিটরিং করতে হবে যে কেন অন্যান্য জায়গা থেকে একটার পর একটা প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটে যাচ্ছে। আমি কৃতজ্ঞ আমার ভারত সরকারের কাছে, আমার দলের কাছে, কারণ একমাত্র রুলিং ডিসপেন্সেন্সি হিসেবে ভারত সরকার নরেন্দ্র মোদীর মানে শাসনকালে প্রশ্ন ফাঁস এবং সবথেকে বড় কথা যে শব্দটা ব্যবহার করা হয়েছিল এই 2024-এ আইন আনার সময়, এক্সাম মাফিয়া, যেটা সারা ভারতবর্ষব্যাপী একটা চক্র চলছে, এক্সাম মাফিয়াদের বিরুদ্ধে কঠোর আইন আনার যে সদিচ্ছা আমার সরকার নরেন্দ্র মোদীর সরকার দেখিয়েছে, আমি বিগত দিনে কোথাও দেখতে পাইনি। কিন্তু এটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে ডার্ক নেট ব্যবহার করে একাধিক জায়গা থেকে বিভিন্ন প্রশ্নপত্র, আজকে আপনি এই শুধুমাত্র আপনি নিট নেট বলছেন, আজকে বিভিন্ন রাজ্যে রাজ্যে
আপনি বলুন তো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, সেই নিয়ে শাসক দলের রং ভুলে সদিচ্ছা দেখাতে হবে। যে বুঝলাম সদিচ্ছা কেন্দ্রের সরকার দেখিয়েছে, অঙ্কন আমি সেই বুঝলাম। সদিচ্ছার বিভিন্ন রাজ্যের অঙ্কন আমি সরকারকে বুঝলাম, দেখাতে কিন্তু হবে। আমার একটা খুব সোজাসুজি প্রশ্ন হ্যাঁ, আছে। বলুন। সেই প্রশ্নটা হচ্ছে যে সতীদাহ প্রথা এদেশে অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ব্রিটিশরা দেশে থাকতে বন্ধ হয়ে গেছিল। তারপরে 80-র দশকে, গত শতকে আমরা যে রূপ কানোয়ারকে সতী হতে দেখেছি, তাকে আপনি কি বলবেন? আইন তো ছিল। এখানে সবসময় যে প্রশ্নটা সব থেকে বড় হয়ে দাঁড়ায়, আইন তো যারা 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 শাসন করছেন, সতীদাহ বন্ধ করার আইন তো ছিল, কিন্তু তাও তো সতী হতে হয়েছে রূপ কানোয়ারকে। বড় হয়ে দাঁড়ায় এই প্রশ্নটা, যিনি শাসন করছেন তার ভিজিলেন্স। এনটিএ আছে, অবশ্যই আছে। আমাদের পশ্চিমবঙ্গে একসময় জেকসাপ ছিল। শতরূপরা যখন পড়াশোনা করেছেন তখন তো ছিল নিশ্চিতভাবে, তখন আলাদা করে জয়েন্ট এক্সামিনেশন হতো রাজ্যগুলোতে, ইঞ্জিনিয়ারিং ডাক্তারের জন্য একসাথেই হতো। প্রশ্ন হচ্ছে, কাউকে একটা দিয়ে দিলাম, সে গোটা ব্যবস্থাটা দেখভাল করছে, মানে কি ভগবানের হাতে ছেড়ে দিলাম? না, আমি তো এটাই বললাম। ধর্মেন্দ্র প্রধানের দায় স্বীকারে কি গোটা বিষয়টা শেষ হয়ে যায়? না না, দায় স্বীকারের থেকেও বড় কথা, যে 3 মাসের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, তখন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু ছিল। তখন প্রত্যক্ষ নজরদারি মন্ত্রিসভার কিংবা সংশ্লিষ্ট মন্ত্রীর সংশ্লিষ্ট দফতরের ওপর ছিল না। আমরা এটাকে অজুহাত হিসেবে দেখছি না, আমরা অজুহাত দিতেই পারতাম, এই অজুহাত আমরা তবুও এই দায়ভারটা গ্রহণ করছি। কিন্তু আমার কথা হচ্ছে, আমার সরকার, আমার শাসক দল যে সদিচ্ছাটা দেখাচ্ছে, যে দায়টা গ্রহণ করছে, সেই দায় গ্রহণটা সব দলকে, সব সরকারকে করতে হবে। বুঝলাম, কিন্তু 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 আপাতত আমি অঙ্কন, ঠিক যেভাবে এখানে যখন এসএসসি দুর্নীতি নিয়ে, শিক্ষা দুর্নীতি নিয়ে কথা বলেছি, তখন যেরকম আমি ব্যাপমের কথা উঠেছে, আমি আপত্তি করিনি, কিন্তু আমি বারবার বলেছি যারা কথা বলতে আসছেন তারা পশ্চিমবঙ্গের সমস্যাটার কথা আগে বলুন। এখন গোটা দেশের সমস্যা। নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের চাকরি চুরিকেও তো সমর্থন করছি না, আমরা সব থেকে বেশি তো এখানে শো করেছি সেটা নিয়ে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি এই কথাটাকে কিছুতে অস্বীকার করতে পারি না যে আমাদের প্রাণের ভার যার তার হাতে তুলে দেওয়া যায় না, টাকার বিনিময়ে বিক্রি করা যায় না। শতরূপ, কোনো অবস্থাতেই কি আপনার মনে হয় এই